ক্রিপ্টোসিম টু দ্য পয়েন্টে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি সামির হোসেন। দর্শক, আপনারা জানেন আজ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে গিয়েছেন। 2018 সালের 8 ফেব্রুয়ারি গ্রেপ্তার হওয়ার পর থেকে তাকে প্রকাশ্যে এভাবে আর দেখা যায়নি। আমাদের আজকের আলোচনার বিষয় সেনাকুঞ্জে খালেদা জিয়া। এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন শহীদুদ্দিন চৌধুরী এনি, যুগ্ম মহাসচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। জনাব এনি, আপনাকে স্বাগত আমাদের আজকের আলোচনায়। যেমনটি বলছিলাম যে 2018 সালে 8 ফেব্রুয়ারি যখন তিনি কারাগারে যান, তারপর দীর্ঘদিন তিনি জনগণের যে জনসম্মুখে ছিলেন না, আসতে পারেননি। দীর্ঘদিন পর তিনি জনসম্মুখে এলেন, এই অনুভূতিটা কেমন, কিভাবে দেখছেন বিষয়টাকে? ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা এবং টু দ্য পয়েন্ট আপনাদের চ্যানেলের সবাইকে আমি ধন্যবাদ জানাই। দেখুন, স্বাধীনতার পর এখন পর্যন্ত প্রতি বছরেই সশস্ত্র বাহিনী দিবস পালিত হচ্ছে। এবারের সশস্ত্র বাহিনী দিবসটি এই দেশের মানুষের সামনে একটা ঐতিহাসিক দিবস হিসাবে আমাদের কাছে পরিলক্ষিত হচ্ছে এবং এটা ইতিহাস হয়ে থাকবে। সশস্ত্র বাহিনী দিবসে বীর শহীদদের প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি, যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং সর্বশেষ বিগত আন্দোলন সংগ্রামে ছাত্র জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতিও আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আজকের এই দিনটি কেন বলছি যে ঐতিহাসিক? দেখুন, বাংলাদেশের মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। মানুষের মধ্যে, জনগণের মধ্যে আমরা যেখানেই ছিলাম না, এবং সশস্ত্র বাহিনী দিবসে যারা উপস্থিত ছিলেন শুধু তারাই নয়, সবার মধ্যে একটা মনোবল, সাহস কাজ করছে এবং মানুষের মধ্যে একটা স্পিরিট আমরা লক্ষ্য করছি। শুধু তাই নয়, এখানে জনগণের মধ্যে একটা আবেগ, এবং আবেগটা আপ্লুত হয়েছে। এই আবেগটা কেন, কি কারণে সৃষ্টি হলো, তাহলে একটু পিছনে যেতে হয়। 2010 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মইনুল রোডের বাসা থেকে, ক্যান্টনমেন্টের বাসা থেকে ওনাকে ওই বাসা ছাড়তে হয়। উনি বাধ্য হয়েছিলেন এবং সেই সময়ে যে সরকার ছিল একটা ফ্যাসিবাদী শাসক, কর্তৃত্ববাদী শাসক, যারা অবৈধভাবে ছিল এবং অন্যায়ভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এই মইনুল রোডের তার দীর্ঘদিনের স্মৃতি বিজড়িত যেই বাসার সঙ্গে, যে বাড়ির সঙ্গে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি, 3 বারের নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বসবাসের স্মৃতি, তিনি দেশ শাসন করেছেন, দেশ পরিচালনা করেছেন, তার ছেলে সন্তান সেই বাড়িতেই বড় হয়েছিলেন, জন্ম হয়েছে এবং সেখান থেকে তিনি রাজনীতি করেছেন, আসা যাওয়া করেছেন। এই যে আবেগের স্থান তাকে বাধ্য করেছেন সে বাড়ি থেকে বের হয়ে যেতে। যাই হোক, সর্বশেষ সশস্ত্র বাহিনী দিবসের লাস্ট 2012 সনে তিনি সেনাকুঞ্জে গিয়েছিলেন। এক যুগ পর আজকে এই দেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান এবং সেনা প্রধান ওনাকে যেভাবে দাওয়াত করেছেন, অত্যন্ত সম্মানের জায়গা থেকে। দেখুন, রাজত্বের মালিক আল্লাহ যাকে দান করেছেন, দান করেন, আবার কেড়েও নেন। তিনি সম্মানিত করেন, তিনি আবার অপমানিত করেন। এটা পবিত্র
কোরআনের সূরা মধ্যে রয়েছে এবং সম্মানের জায়গায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে দেশবাসীর কাছে আবারও সম্মানিত হয়েছেন। জনাবিনী, আপনি যেমনটি বলছিলেন যে আপনি আপনার উচ্ছ্বাসের কথা বলছেন, তিনি দীর্ঘদিন পর 12 বছর পর গেছেন, এটা একটা আপনাদের জন্য উচ্ছ্বাসের বিষয় অবশ্যই, কিন্তু এটাও কি ব্যর্থতার বিষয় না যে তিনি 2020 সালে যখন মার্চ মাসে করোনা ভাইরাস আসার পর তাকে যখন মুক্তি দেওয়া হলো নির্বাহী আদেশে, তিনি দীর্ঘদিন গুলশানে তার বাড়িতে অবস্থান করেছেন। আপনারা এত বছর 20 সাল থেকে আজকে 24 সাল লাগলো কেন? আপনারা কিছু করতে পারেননি কেন তার জন্য, তাকে বাইরে নিয়ে আসার জন্য? তার জন্য করতে পারি নাই কথাটা ঠিক নয়। আমরা দেশের জন্য করেছি, জাতির জন্য করেছি। যে জাতির নেতৃত্ব দেশনেত্রী বেগম খালেদা জিয়া দিয়েছেন এবং তারেক রহমান দিচ্ছেন। দেখুন, আমরা এরশাদ সাহেবের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, 9 বছর আমাদের সময় লেগেছে। আমরা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ 17-18 বছর গণঅভ্যুত্থানের সময় কথা আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি। এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিভাবে অত্যাচারিত হয়েছেন, নির্যাতিত হয়েছেন এবং মিথ্যা মামলায় তাকে সাজা দিয়ে কারাগারে বন্দি রাখা হয়েছে এবং একটা স্যাঁতস্যাঁতে ঘরে তাকে রাখা হয়েছিল। তিনি অসুস্থ হয়েছেন, তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছেন, এখনও তিনি অসুস্থ। তাকে উন্নত চিকিৎসার জন্য আমরা দেশের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। এখনো নিচ্ছেন না আল্লাহ তাআলার হুকুম হলে তিনি কবে যাবেন? শীঘ্রই উনি দেশের বাইরে যাবেন, চিকিৎসা করবেন। না, আমরা তো আওয়ামী লীগ যখন লাস্টে ক্ষমতা ছিল তখন আমরা শুনেছি যে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হচ্ছে না, বিদেশে নেয়ার ব্যাপারে সরকার সহযোগিতা করছে না। এখন তো আমরা দেখলাম যে অনেকদিন ধরে তিনি মুক্ত পরিবেশে আছেন, তো তার তো চিকিৎসাটা আগে। হ্যাঁ, আমি তো সেটাই বলছি যে আমরা তার চিকিৎসার জন্য প্রস্তুতি নিচ্ছি। যে কোনো সময়ে শীঘ্রই তিনি দেশের বাইরে যাবেন, আর ওনার দেশের বাইরেই চিকিৎসাটা করাতে হবে। আমি যে কথাটা বলার চেষ্টা করছি যে সর্বশেষ দেশনেত্রী বেগম খালেদা জিয়া 5 ফেব্রুয়ারি 2018 সালে সর্বশেষ জনসম্মুখে সিলেটে তিনি উপস্থিত ছিলেন। সেখানে মাজার জিয়ারত করেছেন এবং সমাবেশ করেছেন। 2018 সালের 8ই ফেব্রুয়ারি তাকে এই মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে নেওয়া হয়। প্রায় দীর্ঘ 2 বছর তিনি কারাগারে অন্তরীণ ছিলেন। তো আজকে আমরা এই জাতি গর্বিত, যেখানে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তার বক্তব্যে বিশেষভাবে বলেছেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং একজন বীর মুক্তিযোদ্ধা, তার স্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপি চেয়ারপারসন, তাকে দীর্ঘ 1 যুগ ওনারা এই ধরনের অনুষ্ঠানে পান নাই। আজকে ওনাকে আনতে পেরে গর্বিত, জাতি গর্বিত। আমি এই সরকারকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই, এই সুযোগটি তারা করে দিয়েছে। কিন্তু এই সুযোগটি জনাব তারেক রহমানের ক্ষেত্রেও ছিল, ওনাকেও আমন্ত্রণ জানানো হয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি। তিনি কেন আসেননি? আর তিনি আসছেন না কেন? আসলে কি লাভ কিংবা না আসলে কি লাভ? দেখুন, 25 জন আমাদের নেতৃবৃন্দকে ওনারা দাওয়াত করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সহ আমাদের স্ট্যান্ডিং কমিটি এবং সিনিয়র নেতৃবৃন্দ। তিনি আসলে তো বিষয়টা আরো অন্যরকম হতে পারত আপনাদের জন্য, তাই না? এখন তারেক রহমান দেশে আসছেন না কেন? তারেক রহমান আসবেন। এই মুহূর্তে তারেক রহমানের বিরুদ্ধে যে মামলাগুলো আছে সেগুলো এখনো প্রত্যাহার হয় নাই। উনি আইনি মোকাবেলা করছেন। আসলে দাওয়াতটা একটা সম্মানের জায়গা থেকে। উনি যদি দেশে থাকতেন অবশ্যই আজকে তিনি যেতেন। তারেক রহমান ধরেন মামলাগুলো মোকাবিলা করছেন, আইনি প্রক্রিয়ায় সেখানে অংশগ্রহণ করছেন তার পক্ষে আইনজীবীরা। এই দেশে যেমন আইনি প্রক্রিয়া মোকাবেলা করছেন, তিনি যেখানে আছেন যুক্তরাজ্যে, সেখানেও কিন্তু ইচ্ছা করলেও ওখান থেকে চলে আসতে পারেন না, সেখানেও একটা আইনি প্রক্রিয়া আছে। সব কিছু মিলে শীঘ্রই তারেক রহমান দেশে আসবেন, কারণ তিনি দীর্ঘদিন বিগত আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন, পুরো জাতিকে ঐক্যবদ্ধ করেছেন। সেখানকার যে আইনি প্রক্রিয়ার কথা আপনি বলছিলেন, সেখানে আসলে প্রক্রিয়াটা কি, মানে সমস্যাটা ওখানে, সমস্যা কোথায় আসার ক্ষেত্রে? পাসপোর্টের ক্ষেত্রে কোনো সমস্যা নাকি অন্য কোনো সমস্যা? নিশ্চয়ই, কারণ ওই দেশ থেকে ওনাকে আসতে হলে তো সেখানে একটা আইনি প্রক্রিয়া আছে, পাসপোর্টের
ক্ষেত্রের বিশেষ ব্যাপার আছে, বাংলাদেশে তার যে আইনি প্রক্রিয়া সেটাও একটা ম্যাচিউরিটির ব্যাপার আছে, ম্যাচিউরিটির ব্যাপার আছে। এখানে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সকল মামলা প্রত্যাহার হয়ে আসতে হবে, সকল মামলা মোকাবেলা করে উনি ফ্রি হয়ে আসতে হবে। কিন্তু আমরা একইভাবে সরকার পতন যখন হয় তখনই আমরা শুনছিলাম যে 2-3 দিনের মধ্যে জনাব তারেক রহমান দেশে ফিরে আসবেন, এরকম একটা খবর চাউর হয়েছিল। আসলে তো এইভাবে আসার সুযোগ নাই না, এখন তিনি যে আসছেন না, তারও তো একটা দেশে ফেরার একটা আকুতি আছে, তাই না? না, অবশ্যই আসবেন, আপনারাও তো তাকে চান, আমরা সামনে অপেক্ষা করছি, পুরো জাতি অপেক্ষা করছেন। কারণ সমস্যাটা কোথায়? হ্যাঁ, সমস্যাটা তো সেই আইনি প্রক্রিয়ার ব্যাপার। আইনি প্রক্রিয়া ছাড়া এভাবে তো হঠাৎ করে আসা, উভয় দেশেরই আইনি প্রক্রিয়ার ব্যাপার আছে। সেই দেশে একটা আইনি প্রক্রিয়া আছে, এই দেশে একটা আইনি প্রক্রিয়া আছে, এবং এই আইনি প্রক্রিয়াটাকে আমরা মোকাবেলা করছি এবং ওনার আইনজীবীর মাধ্যমেই আমরা এটাকে সমুন্নত রাখতে চাই, এবং আইনজীবীর মাধ্যমেই উনি দেশে আসবেন। সেই জন্য আমাদেরকে অপেক্ষা করতে হচ্ছে। তবে আমাদের রাজনীতির ক্ষেত্রে আমাদেরকে গাইডেন্সের ব্যাপারে, এবং উনি আজকে যে দীর্ঘদিন যে নেতৃত্ব দিচ্ছেন সেই ব্যাপারে ওনার সঙ্গে আমরা সরাসরি কথা বলছি স্কাইপের মাধ্যমে এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে। উনি জনগণের কাছে বসেছেন, কথা বলছেন এবং কাজ করছেন। সামনে পেলে জনগণ নিশ্চয়ই ওনাকে আরও বেশি আপন করে নিতে পারত। যাই হোক, আমি আপনার কাছে জানতে চাই যে আপনি বলছিলেন একটু আগে যে যখন সেনাকুঞ্জে বেগম খালেদা জিয়া গিয়েছেন, প্রধান উপদেষ্টা তাকে খুবই সম্মান করেছেন। আপনাদের মহাসচিবও আমরা দেখেছি যে তিনিও ধন্যবাদ জানিয়েছেন এই বিষয়টি নিয়ে। তো নির্বাচন নিয়ে আপনাদের একটা অভিযোগের জায়গা ছিল। আজকে তো নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। যাকে প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে, আমরা যেটি জানতে পেরেছি বা বিভিন্ন পত্রপত্রিকায় এসেছে, আপনারা 2জন ব্যক্তির নাম দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনারের জন্য, সেখান থেকেই একজন নির্বাচিত হয়েছেন। তো এটাকে আপনি কিভাবে দেখেন? আমরা 2জন ব্যক্তির নাম আসলে এভাবে দিই নাই। আমাদের দলের পক্ষ থেকে প্রায় যে আলোচনাটা হয়েছিল বিভিন্ন রাজনৈতিক দলের সাথে, আমাদের দলের মহাসচিব সহ আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আলোচনা করে অনেকগুলো নাম পাঠিয়েছেন। সেটা 2-1 জনের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, হয়তো আরও বেশিই ছিল। তো সব আলোচনার পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার মাধ্যমে যেটা দিয়েছেন, আমরা সেটাকে সম্মানজনকভাবে দেখতে চাই। আরেকটি বিষয় হচ্ছে, আপনাদের মহাসচিবের কথা আপনি বললেন, তিনি কিছুদিন আগে তার একটি বক্তব্য নিয়ে যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া বা না দেওয়ার বিষয়ে তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টাও একটি পত্রিকাকে তিনিও সাক্ষাৎকার দিয়েছেন। তিনি বলেছেন যে বিএনপি রায় দিয়ে দিয়েছে আওয়ামী লীগকে নির্বাচন আনার ব্যাপারে। এই বিষয়ে আপনাদের দলের অবস্থান কি, এবং আপনারা যেই কথা বলছেন, জামাত যে একই কথা বলছে, সেক্ষেত্রে আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনীতিকে একটু সহজ হচ্ছে কিনা আপনাদের জন্য? আসলে বিএনপির মহাসচিব তিনি খুব অনেস্টলি এবং ভদ্র ভাষায় তিনি বলেছিলেন যে এই দেশের জনগণ নির্ধারণ করবে আওয়ামী লীগের রাজনীতি কি হবে, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ থাকবে কি থাকবে না, এটা সিদ্ধান্ত জনগণ নেবে। কিন্তু আমাদের যেটা প্রায়োরিটি সবার আগে, এই সরকারের কাছে আমাদের যে প্রত্যাশা, জাতির যে প্রত্যাশা, যারা বিগত এই 15, 16, 17 বছর গুম খুনের সঙ্গে জড়িত ছিল, অর্থ পাচার করেছে, লুটপাট করেছে, দেশের সম্পদ নষ্ট করেছে এবং অত্যাচার নির্যাতন করেছে, তাদের বিচারটাকে আমরা প্রাধান্য দিয়েছি। আজকে যদি তাদের বিচারটা যদি হয়ে যেত, তাহলে আমার মনে হয় এই ধরনের প্রশ্নটা এইভাবে উঠতো না। হয়তো বিচার হবে, এখনও কিন্তু গত 3 মাসে বিচারগুলো কিন্তু দৃশ্যমান নয়। যদি দৃশ্যমান থাকতো তাহলে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে, আমরা দেখেছি কয়েকজন আসামিকে। আরো দ্রুত করতে হবে। প্রতিটা সময় মূল্যবান এই সরকারের কাছে, এই জাতির কাছে, আমাদের কাছে। যেমন আজকালকে এই যুগে দেখুন, সোশ্যাল মিডিয়াতে ওই 1 ঘন্টা 2 ঘন্টা কেউ রেকর্ডিং দেখতে চায় না, 10 মিনিটের রেকর্ডিং দেখতে চায় না। সবাই খুব মানে অল্প কথার মধ্যে, অল্প চিন্তার মধ্যে রেজাল্ট চায়। ঠিক একই জিনিস এই সরকারের কাছে, যে খুব অল্প সময়ের মধ্যে বিচারটাকে সম্পন্ন করতে হবে, দৃশ্যমান দেখতে চাই। যেমন শুধু বিচারের কথা বললেই আমরা বলে শেষ করছি না। আমরা যারা বিগত আন্দোলন সংগ্রামে ছিলাম, আমাদের বিরুদ্ধে যত সকল মামলা, এখন পর্যন্ত কোনো মামলা উঠে নাই। যারা গুম খুনের শিকার, তাদের পরিবার এখনো আর্থিক সহযোগিতা পায় নাই।
ইভেন এই সরকারের সময়ে আমরা তাদেরকে সহযোগিতা করছি, আপনারা সহযোগিতা করছেন, সম্পূর্ণ সহযোগিতা করছি, আর সহযোগিতা করব। অথবা আমি একটু বলে নিচ্ছি, আমরা সহযোগিতা করছি এবং করব। কিন্তু দ্রুত সময়ের মধ্যে এই কাজগুলো সম্পন্ন করাই কিন্তু মানুষের প্রত্যাশার জায়গা থেকে, কারণ আমরা একটা আস্থার জায়গায় যেতে চাই। আমরা দেখতে চাই এই সহযোগিতার মধ্য দিয়ে যে প্রতিটা মুহূর্ত যে কাজগুলো করছেন এগুলো দৃশ্যমান। বিচারের কথা বলেন, যারা গুম খুনের শিকার হয়েছে তাদের পরিবারকে আর্থিক সহযোগিতা বলেন, তারপরে আমাদের যে দেশবাসীর বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যে মামলাগুলো হয়েছে এই মামলাগুলো প্রত্যাহারের ক্ষেত্রে। আবার যদি আমি এইভাবে বলি যে একটা সরকার যখন দায়িত্বে থাকেন তখন যেই জিনিসগুলো করা যায়, আমি বিরোধী দলের থেকেও আমি কিন্তু সেই কাজগুলো ইচ্ছা করলে করতে পারবো না। অনেকে বাইরের থেকে মনে করছেন যে মনে হয় আমরা বিএনপি সরকার পরিচালনা করছে, আসলে কিন্তু এখনো নির্বাচন হয় নাই। আপনারা তো সারা দেশে কাজ করছেন। আমরা কাজ করছি, আমরা সরকারকে সহযোগিতা করার কাজটা করছি, সিদ্ধান্ত কিন্তু সরকারের। আপনারা 31 দফা নিয়ে কাজ করছেন, সরকারকে আমরা সর্বাত্মক সহযোগিতা করছি। কিন্তু এই সরকার আমাদের আন্দোলনের ফসল, তারা যেই প্রক্রিয়া আন্দোলন করছে আমরা একই প্রক্রিয়া আন্দোলন করেছি। সুতরাং সবাই মিলে আমাদের টার্গেটটা হলো এই ফ্যাসিস্টের হাত থেকে দেশটা রক্ষা হয়েছে, দেশটাকে ভবিষ্যৎ বাংলাদেশটাকে আমরা সুন্দর দেখতে চাই। যারা বিগত সময়ে গুম খুনের সঙ্গে জড়িত ছিল তাদের বিচারটা যদি আমি খুব দ্রুত সময়ের মধ্যে না করতে পারি তাহলে আরও অনেক ধরনের প্রশ্ন জন্ম নিবে। যে কারণে আজকে এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যেটা বললেন যে জনগণ নির্ধারণ করবে, এটা তো পল্টনে আমি হয়তো অনেক সময় বলে ফেলতে পারি পল্টনের জনসভায় যে না আওয়ামী লীগের শাসন, আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না। কিন্তু সরকারকে উদ্যোগ গ্রহণ করতে হবে, সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে একই টেবিলে অথবা ভিন্ন ভিন্ন টেবিলে যদি এমন একটা প্রক্রিয়া উপনীত হয়। আপনারা তো সেটা করছেন না, রাজনৈতিক দল হিসেবে আপনারাও করছেন না, আপনারা আপনাদের মতো কথা বলছেন, সরকার না আমাদের মধ্যে সরকারের মধ্যে কোনো তফাৎ নাই। এখানে বলছি যে আমরা সরকারকে সহযোগিতা করছি, সিদ্ধান্ত কিন্তু সরকার দিচ্ছে, সরকার দিবে, এটাকে আলাদাভাবে দেখার কোনো সুযোগ নাই। কারণ সবাই টার্গেট একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে হবে। কাঙ্ক্ষিত লক্ষ্যটা কি? যে যেই কারণে আমরা আন্দোলন করেছি যে এই দেশে একটা আমরা জনগণের সরকার দেখতে চাই। হ্যাঁ, এখানে সংস্কারের কথা এসেছে, সংস্কার হবে, কিন্তু সংস্কার করার আগে সকল রাজনৈতিক দলের সঙ্গে যে আলোচনাগুলো হয়েছে সেই আলোচনাগুলোকে সমন্বিত উদ্যোগ গ্রহণ করে যখন একটা রেজাল্ট আমি আনবো সেটা করতে আমার কতদিন সময় লাগতে পারে। আমি যদি নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এট এ টাইম যে সংস্কারের কথা নিয়ে এসেছে সেগুলো যদি আমি সম্পূর্ণ করতে পারি তাহলে আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে কিন্তু বেশি সময় লাগার কথা নয়। তো এই জন্য আস্থার জায়গাটা নির্ধারণ করতে হবে যে হ্যাঁ, আপনি একটা নির্বাচনের কথা বলেছেন, নির্বাচনটা কোন মাসে হতে পারে? আমরা বলেছি যৌক্তিক সময়, আমরা বলেছি দ্রুততম সময়ের মধ্যে। সরকার যদি একটা রোড ম্যাপ থ্রো করে আমরা আশ্বস্ত হব, জাতি আশ্বস্ত হবে, প্রত্যাশার জায়গাটা নির্ধারণ হবে। আপনারা দ্রুততম সময় বলছেন, কিন্তু আপনারা তো বেঁধে দিচ্ছেন না যে আমার 6 মাসের মধ্যে ইলেকশন হতে হবে কিংবা 9 মাস আমি সময় দিলাম, এটা আপনারাও তো বলছেন না। সেই কারণে হয়তো তারা একটু আমরা প্রথম 1 মাসে সরকারকে এক ধরনের কথা বলেছি, আবার 2 মাসে আর একটু শেয়ার করেছি যে না আরও যৌক্তিক বা আরও দ্রুত সময়ের মধ্যে। 3 মাসের মধ্যে আমরা বলছি যে সংস্কার করতে কতদিন লাগে। এখন 3 মাসের বেশি ওনারাই বলছে লাগার কথা নয়। সরকার আবেগপ্রবণ হয়ে যাচ্ছে মাঝে মাঝে। প্রধান উপদেষ্টা বললেন যে যদি আপনারা সংস্কার না চান আমরা নির্বাচন দিয়ে চলে যাব। উপদেষ্টারা নাকি থাকতে চাচ্ছেন না। আমরা কোনোভাবেই সরকারকে অসহযোগিতা করব না, সহযোগিতা করব। সংস্কার ওনারা করতে চান, কিন্তু কি কি সংস্কার করবেন সেটাও ওনাদের একটা রোড ম্যাপের মধ্যে থাকা উচিত, বা রোড ম্যাপ যদি দিয়ে দিতেন যে এই সংস্কারগুলো শেষে এই রোড ম্যাপ অনুযায়ী এই সময়ের মধ্যে, এই যৌক্তিক সময়ের মধ্যে, এই দ্রুত সময়ের মধ্যে নির্বাচন হবে। সুতরাং এটা বলতেই পারেন, তাহলে জাতি কিন্তু এখানে আশ্বস্ত হবে এবং একটা টার্গেটে নেমে পড়বে। সারা বাংলাদেশে একটা নির্বাচনী ঢেউ তৈরি হবে। আমরা বলছি না যে নির্বাচন এর আগ মুহূর্ত আপনি সংস্কার করবেন না, সংস্কার করবেন, অবশ্যই সংস্কার করা উচিত, এটার সঙ্গে আমরাও দ্বিমত পোষণ করছি না। তবে একটা জিনিস লক্ষ্য করবেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান
যে ৩১ দফা আজকে নতুনভাবে ঘোষণা করেছেন, আমি এটা নিয়ে আমার একটা প্রশ্ন আছে। এই পরিকল্পনাটা ২০২৩ সালে আপনারা উপস্থাপন করেছেন। ২০২৩ সালে কিভাবে এই পরিকল্পনাটা এলো যে একজন ব্যক্তি ২ বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, আরও দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ? এটা আমরা ২৩ সালে করি নাই। দেখুন ২০১৭ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন 2030 তিনি ঘোষণা করেছেন। সেই ঘোষণার থেকে ২০১৮ সালে যখন নির্বাচনটা অনুষ্ঠিত হলো, আমরা সেই নির্বাচনে অংশগ্রহণ করেছি। প্রধানমন্ত্রী, অবৈধ প্রধানমন্ত্রী তখন বলেছেন আমার উপর আস্থা রাখুন, বিশ্বাস রাখুন। আমরা যখন দেখলাম এক ব্যক্তির শাসন চলছে, একদলীয় শাসন চলছে, আশ্বাস, বিশ্বাস এবং আস্থা রাখা যায় না, তখন আমরা উদ্যোগ গ্রহণ করেছি যে ২০২০ সনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব তিনি আমাদেরকে মাঠে নামিয়েছেন। আমাদের মিডিয়া সেলের মাধ্যমে আমরা বিভিন্ন গ্রামে গিয়েছি, আমরা বিভিন্ন ডিভিশনে গিয়েছি, জেলায় গিয়েছি, থানায় গিয়েছি। আমরা সেখানে নাগরিক সমাজের সঙ্গে কথা বলেছি, পেশাজীবীদের সঙ্গে কথা বলেছি, ছাত্রদের সাথে কথা বলেছি, যুবকদের সাথে কথা বলেছি। জনাবেনি, আমাদের আসলে আরো অনেক কথা শোনার ছিল, আপনারা বলার ছিল নিশ্চয়ই। আমাদের সময় একেবারেই শেষ পর্যায়ে। আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের আলোচনায় সুন্দর আলোচনা করার জন্য। দর্শক, আপনারা জনাব শহীদুদ্দিন চৌধুরী এনির বক্তব্য শুনছিলেন। তিনি খালেদা জিয়ার সেনাকুঞ্জে যাওয়া থেকে শুরু করে নির্বাচন এবং রোডম্যাপ আরও বিভিন্ন বিষয় তিনি তার আলোচনায় তুলে এনেছেন। দর্শক, আমাদের আজকের মেট্রো সেন্টার টু দ্য পয়েন্টের আলোচনায় আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ।